আমাদের চ্যানেলের সকল শ্রোতাবৃন্দকে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা। কথা মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আশ্চর্য উপহার। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের চরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার লেখা একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, আবার রাঙা কাকিমা। এই কাহিনী আগে বলিনি, কারণ যে ঘটনা বোঝাতে গেলে অতিমাত্রায় অলৌকিক ও বহির্জাগতিক লক্ষণ প্রতিলক্ষণকে বিশ্লেষণ করতে হয়, তার বর্ণনা তোমাদের মতো এমন নবপ্রজন্মের ছেলে ছোকরাদের সামনে না করাই শ্রেয়। তবুও জানিয়ে যাই, কেন জানো, তোমরাও এসব আশ্চর্য ব্যাপারের সঙ্গে কখনো না কখনো পরিচিত হবে। তা সে যেদিনই হও না কেন, সেদিন কিন্তু তোমরা এই ব্যাপারগুলিকে আর কাকতালীয় মনে করতে পারবে না। আমি না থাকলেও আমার বলে যাওয়া এই কাহিনীগুলি তোমাদের মনে পড়ে যাবে সেই মুহূর্তেই। আজকের কাগজ আশা করি দুজনের কারোর পড়া হয়নি। আমি নাবাচক মাথা নেড়ে কিশোরীর দিকে তাকালাম। সেও নিঃশব্দে না বলে ভ্রুকুটি করে তারানাথের দিকে চাইল। তারানাথ হেসে জবাব দিল, কিছু মনে করো না, আমি জানতাম যে তোমরা আজ কাগজ পড়ার সময় পাওনি। বলতে পারো সেই কারণেই এই কাহিনী আজ তোমাদের বলার সিদ্ধান্ত নিয়েছি। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এর আগেও তো বহুদিন তড়িঘড়ি করে আমার বাড়িতে ছুটে এসেছো, তোমরা দুটিতেই, কাগজ না পড়েও অথবা কোনো চায়ের বা তাসের আড্ডায় না বসেও। তবে আজই কেন আমি বিশেষভাবে কাহিনীটি বলতে চাইছি, কি তাই তো? আমরা দুজনেই একত্রে ইঙ্গিতে কৌতূহল প্রকাশ করলাম দেখে তারানাথ রহস্য মাখা কণ্ঠে চোখ উজ্জ্বল করে বললে, আজকের কাগজে একটি বিশেষ খবর আছে, যে খবরটির সঙ্গে এই ঘটনার মর্মান্তিক অপার্থিবতার সংযোগ স্থাপন করা যায়। যাক, সে কথায় একদম শেষে আসছি। আগে কাহিনীটি বলি শোনো। সেবার গয়া গেছি জীবনের দ্বিতীয়বারের জন্যে। প্রথমবার গিয়েছিলাম রাঙা কাকিমা ও তার অজাত সন্তানের নামে পিণ্ড দিতে, যদিও তার সঙ্গে রাঙা কাকার পরমাত্মা শান্তির উদ্দেশ্যেও পিণ্ডদান করে এসেছিলাম। কিন্তু এই দ্বিতীয়বার গয়া যাত্রা ছিল সম্পূর্ণ অন্য উদ্দেশ্যে। গিয়েছিলাম আমার এক ভক্তের শ্যালকের বাড়িতে একটা কাজ নিয়ে। বিয়ে করে কলকাতায় আসার বছরখানেক পরের ঘটনা। তখন আমার বেশ নাম ডাক হয়েছে আশপাশের অঞ্চলে। একদিন সন্ধ্যায় বৈঠক ঘরে বসে কোষ্ঠী করার হলুদ কাগজগুলোতে লক্ষণ ও হস্তবিন্যাস অঙ্কন করছি, এমন সময় আমার খুব অনুগত একজন ভক্ত শ্রীনিবাস মণ্ডল এসে হাজির হলেন। আমি ইশারায় তাকে ভেতরে ডেকে নিলাম। সে নমস্কার আদি বিনিময়ের পর আমার সম্মুখে এসে বসল। শ্রীনিবাসের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, মন খঞ্জনের মতো চঞ্চল। আমি কাগজের তারা সরিয়ে রেখে প্রশ্ন করলাম, কি হয়েছে শ্রীনিবাস? তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে। সে দুই হাঁটুর ওপরে হাতের তালু মুছে জবাব দিল, ঠাকুরমশাই, এক বিপদে পড়ি বলা ভালো, আপনার কাছে ছুটে এসেছি। শ্বশুর ঘরের থেকে চিঠি এসেছে, সেখানে এক গোলমাল চলছে বেশ কয়েক মাস ধরে। এই চিঠি আগেও পেয়েছি, তবে তেমন গা করিনি, কিন্তু এবার চিঠিটা পড়ে মনে হচ্ছে ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, কি আছে চিঠিতে? কোনো দুঃসংবাদ কি? দুঃসংবাদ কি না সেটা আপনি বিচার করতে পারবেন। আগে বলি শুনুন। ঠাকুরমশাই, আমার একমাত্র শ্যালক কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। ছেলেটা ছোট থেকেই বোকাশোকা ধরনের, কারোর সাথে তেমন মেশে না, কথা বলে না, জমি জমা চাষবাস নিয়ে সারাদিন পড়ে থাকে। এখন তার বিয়ের বয়স হয়েছে। তবে কি জানেন ঠাকুরমশাই, যেদিন থেকে তার বিয়ের কথাবার্তা চলছে বাড়িতে, সেদিন থেকেই সে এক কথাই বলে চলেছে যে ছোটরামপুরে নাকি তার আসল বাড়ি এবং তার বিবাহ নাকি আগেই হয়ে গেছে।
এই কথা শুনে প্রত্যেকেই তাকে শুধু পাগল ভাবছে তা নয়, শ্বশুর ঘরের দিকে পাড়ার মানুষজন আসা যাওয়া পর্যন্ত বন্ধ করতে বসেছে। প্রথমে সকলে ভেবেছিল বিশু মানে আমার শ্যালক হয়তো বিয়ে না করার অছিলা এইসব আবল তাবল বলছে। তবে এখন কিন্তু পরিস্থিতি আর আগের মতো নেই। বিশু রীতিমতো শ্বশুরমশাইয়ের দাপটে ও পাড়ার মানুষের পরোক্ষ হেনস্থায় ঘর কোনো হয়ে গেছে। তবুও তার বক্তব্যের কোনো পরিবর্তন নেই। কি কেমন সাংঘাতিক পরিস্থিতি বলুন তো। না ঘরের থেকে বেরোয়, না স্নান খাওয়া দাওয়া করে নিয়মিত। শ্বশুরের ধারণা হয় যে একজন কবরিজ বা ওঝা দেখিয়ে তাবিজ কবজ করলে হয়তো তা ঠিক হয়ে যাবে। তবে তাতেও কোনো কাজ হচ্ছে না ঠাকুরমশাই। আপনি প্রকরণ মেনে নীল গণেশ পুজোর উপদেশ দিয়েছিলেন, তারপর থেকেই আমার সংসারের হাল ফিরেছে। একমাত্র মেয়েটাকেও বিনা ঝঞ্ঝটে বিয়ে দিয়ে দিতে পারলাম। এসব কথা আমার শ্বশুর ঘরের প্রত্যেকেই জানেন। প্রত্যেকেই আপনার খুব আশীর্বাদ প্রার্থী। আমায় এই শেষ উপকারটা আপনি করুন। বিশুকে একবার নিজের চোখে দেখে তার কি হয়েছে বুঝে কোনোভাবে কিছু একটা উপায় করে দিন ঠাকুরমশাই। ও বাড়িতে প্রত্যেকের সুখ শান্তি শিখেই উঠেছে। শ্রীনিবাসের প্রস্তাব শুনে আমি খানিক বিস্মিত হলাম। একটি বয়স্তা ছেলে নিজের নামে অপবাদ ছড়াতে চাইবে কি যে তার বিয়ে হয়ে গেছে, নাকি বিশুর মাথাটা সত্যিই পাগল হয়ে গেছে কোনো অজ্ঞাত কারণে। যাই হোক, আমার সাথে শ্রীনিবাসের পরিচয় তখন এমন নয় যে মটলেনে বসে ঝড়ে বক মেরে দেব আর তার শ্যালকের ওপরে গিয়ে আমার কেরামতি প্রকট হবে। তারপর যদি কাজ না হয় তবে বলবো ও কাজ আমার দ্বারা সম্ভব নয়। বরং সকৌতূহলে ব্যাপারটা আমার একবার নিজের চোখে দেখবার ইচ্ছে জাগলো। বললাম, বেশ, আচ্ছা তোমার শ্বশুর বাড়ি কোথায়? আগে ঠাকুরমশাই গয়া, মানে ওই গয়ার তালদিঘি নামের একটা গ্রামে। তাহলে তো একবার সেখানে যেতেই হয়। আমি জানতাম ঠাকুরমশাই আপনি আমায় ফেরাবেন না। ঠাকুরমশাই আমরা তাহলে কালকেই বেরোই। অগত্যা। শ্রীনিবাস বেরিয়ে গেল তার বাড়ির উদ্দেশ্যে, আর আমিও আবার বসে পড়লাম কাগজপত্র নিয়ে কাজ করতে। তখনও বুঝিনি এই গয়া যাত্রা আমায় এক ভয়াবহ নিয়তির মুখে দাঁড় করাতে চলেছে। সপ্তাহখানেকের মতো মুদিখানার মালপত্র এবং আনাজপাতি কিনে রেখে গেলাম সেদিন বিকেলে, পাছে তোমাদের বৌঠানের কোনো রকম অসুবিধে না হয়। তাছাড়া তোমাদের আগেও বলেছি, সেই সময় আমার পসার ছিল ভালো, ফলে একটা ছেলে রেখেছিলাম। তার নাম ছিল চক্রধর। বেশ ভালো নির্ভেজাল মনের মানুষ। আমার আদেশ পালন করত মন্ত্রের মতন। আমার অবর্তমানে সেই নতুন মক্কেলদের নাম, ঠিকানা এবং আসার কারণ লিখে রেখে দিত তালিকাবদ্ধ করে। আমি ফিরে এসে সকলের সাথে আলাদাভাবে বসতাম। তো যাই হোক, পরদিন গয়া প্যাসেঞ্জার ধরে শ্রীনিবাসের সঙ্গে শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা। নানা রকম কথাবার্তা আলোচনা করতে করতে কখন যে ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তন্দ্রা কাটলো শ্রীনিবাসের আলাপে। ঠাকুরমশাই আমাদের পৌঁছতে বেশ দেরি হয়ে যাবে বুঝলেন। ভেবেছিলাম সন্ধ্যার আগে পৌঁছে যাব, কিন্তু এই যা দেখছি কখন যে ট্রেন ছাড়বে কে জানে। আমি চোখ খুলে বাইরের দিকে চাইলাম। দেখলাম একটা জঙ্গল আবৃত জায়গায় আমাদের ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। যাত্রীদের মধ্যে বিরক্তির চঞ্চলতা। শ্রীনিবাসের কাছে জানা গেল ধানবাদে নাকি গত রাতে অসম্ভব ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে লাইনের ওপরে ভেঙে পড়েছে গোটা পাঁচেক দৈত্য প্রমাণ গাছের কাণ্ড। অন্যান্য গন্তব্যের ট্রেনগুলিকে লুপ লাইন দিয়ে বের করিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের ট্রেনটি এই পথ ছাড়া গন্তব্যগামী হতে পারবে না। অগত্যা যতক্ষণ না গাছের গুড়ি সরিয়ে লাইনটিকে চলনযোগ্য করে তোলা যায়, ততক্ষণ আমাদের অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। অবশেষে এসব ঝামেলা মিটিয়ে নিয়ে যখন আবার আমরা এগিয়ে যাওয়ার সুযোগ করে উঠলাম, তখন সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে। বাকি পথটুকু ট্রেন গদাই লস্করি চালে চললেও কোনোখানে আর দাঁড়িয়ে পড়তে হলো না। নির্দিষ্ট স্টেশনে যখন এসে ট্রেন থামল,
তখন মাঝরাত। এমন অপ্রত্যাশিত সময়ে ট্রেন আসা সত্ত্বেও স্টেশনের বাইরের থেকে তালদিঘি গ্রামে যাওয়ার গরুর গাড়ি পেতে কোনো সমস্যা হলো না। শ্রীনিবাস যেমন অর্থবান মানুষ, তেমনি হাত খোলা স্বভাবের। একটি আস্ত গরুর গাড়ি কেবল আমাদের জন্যই বরাদ্দ করতে বিন্দুমাত্র ত্রুটি করেনি তখন। তবে তার শ্বশুরবাড়িও কম দূরের পথ নয়, স্টেশন থেকে প্রায় মাইল 10 মতন। এ কথা সে কথা বলতে বলতে এগিয়ে চলেছি ছইয়ের মধ্যে বসে। শেয়াল, ঝিঁঝি ও প্যাঁচার দল তাদের নৈশকালীন উন্মাদনাকে যেন ধরে রাখতে পারছে না। গয়া জায়গাটি অতি পবিত্র হলেও সেখানকার পরিবেশ সর্বদাই একটা গাম্ভীর্য বজায় রাখে। অপঘাতে মৃত অসংখ্য মানুষের পিণ্ডদান হয় ওই অঞ্চলে। এমনকি মৃত ব্যক্তি নিজের হাতে করে পিণ্ড গ্রহণ করে বলেও শুনেছি। তাই এসব জায়গায় রাতের বেলাতে নরক প্রমাণ আতঙ্ক ও চাপা অলৌকিকতা বিরাজ করবে, সেটাই স্বাভাবিক। মাইল 5 এগিয়ে যাওয়ার পর হঠাৎ এক জায়গায় আমাদের গাড়িটি থামল। শ্রীনিবাস বলল, কি হে, দাঁড়িয়ে পড়লে যে? কোনো সমস্যা নাকি? গারোয়ান হঠাৎ বাড়তি সতর্কতা অবলম্বন করে বলল, এখান থেকে গ্রামে ঢোকার আগে পর্যন্ত একটু নিচু গলায় কথা বলবেন বাবু। এতক্ষণ গ্রামগঞ্জের ভেতর থেকে আসছিলাম বাবু। সামনের মাইল 4 কোনো জনবসতি নেই। পেরেছিলা পাহাড়ের পাশের রাস্তা এটা, যে পাহাড়ে আত্মারা ঘুরে বেড়ায়। শ্রীনিবাস আমার দিকে তাকিয়ে মৃদু ইতিবাচক মাথা নাড়ল, গলা নামিয়ে বলল, এই অঞ্চলে এসে এসব কথা অনেক শুনেছি ঠাকুরমশাই। কথাটা মিথ্যে নয়, তবে এত রাতে তো কোনোদিন যাওয়ার প্রয়োজন পড়েনি এই রাস্তায়, তাই মাথার থেকে বেরিয়ে গেছিল ব্যাপারটা। বলে শ্রীনিবাস সামনের দিকে তাকালো। গাড়োয়ান 2টি মশাল জেলে তার আসনের 2 প্রান্তে বেঁধে রেখে আবার স্বস্থানে এসে বসল। হাতের পাঁচন বাড়ি দিয়ে গরুগুলিকে শাঁসাতে যাবে এমন সময় আমরা প্রত্যেকেই লক্ষ্য করলাম বাঁদিকের ঘন অন্ধকারের ভেতর থেকে একটা সাদা খাটো ধুতি পরিহিত ছেলে দৌড়ে রাস্তা অতিক্রম করে ডান দিকের জঙ্গলের অন্ধকারের ভেতরে অদৃশ্য হলো। তার হাতে একটা দড়ির কুণ্ডলি, এবং যখন সে রাস্তা পার হলো তখন একবারের জন্য গরুর গাড়ি উদ্দেশ্য করে তাকিয়েছিল। তখন এগুলো আমি প্রত্যক্ষ করেছি। আমরা সকলে পাথরের মূর্তির মতো হয়ে গেছি তখন। জড়তা কাটিয়ে গাড়োয়ান কাপা গলায় বলল, আপনারা দেখেছেন বাবু? শ্রীনিবাস ভয়ার্ত কণ্ঠে বললে, দেখেছি। ওটা কি বলো তো? আমি ধীরে ধীরে প্রকৃতিস্থ হচ্ছি তখন। বললাম, নিশ্চয়ই আশেপাশের কোনো গ্রামবাসী হবে, হয়তো কোনো বিপদে পড়েছে। আমাদের একবার দেখা দরকার। দরকার নেই, একদম দরকার নেই ঠাকুরমশাই। আমি চাই না অন্য কোনো ঝামেলার মধ্যে আমরা জড়িয়ে যাই। তাছাড়া কি দেখবেন বাবু? আপনার কি মনে হয় এই মাঝ রাতে ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের মধ্যে কোনো গ্রামবাসী দৌড়ে বেড়াবে? আপনারা ঈশ্বরের নাম গান করুন, এখানে আর দাঁড়ানো ঠিক হবে না। এই গাড়োয়ান গাড়ি গড়ালো। শ্রীনিবাস চোখ বুজে বিড়বিড় করে বোধহয় ঈশ্বরের ধ্যান শুরু করলো। আমার কিন্তু মনে একটা খটকা লেগে গেল সেই মুহূর্তেই। আর যাই হোক, আমার কাছে কিন্তু একবারের জন্য মনে হয়নি যে ওই ব্যক্তিটিকে সামনের থেকে রাস্তা পারাপার হতে দেখলাম সেটি কোনো অশরীরী বা প্রেতাত্মা নয়, সে একটি জলজ্যান্ত মানুষ। যদিও এই ধারণার সত্যতা পরে প্রমাণিত হয়েছিল। যাই হোক, শ্রীনিবাসের শ্বশুর বাড়ি যখন পৌঁছালুম তখন ব্রাহ্ম মুহূর্ত, অর্থাৎ রাতের কালিমাকে নবদিগন্তের সূর্যালোক মুছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কাঁচা বাড়ি হলেও শ্রীনিবাসের শ্বশুর ঘর বেশ পরিষ্কার তকতকে। 3 দিক থেকে 3টে চালা ঘরের মাঝে একটি গোবর লেপা পরিষ্কার উঠোন। উঠোনের মাঝখানে একটি 3 ধাপের মাটির তুলসী মন্দির।
একজন বৃদ্ধ লোক উঠোনেই বসে কুলো দিয়ে সেদ্ধ ধানে হাওয়া করছিল। আমাদের দেখে উৎসুক দৃষ্টি নিয়ে এগিয়ে এলো সামনে। শ্রীনিবাসকে উদ্দেশ্য করে বলল, বাবা তুমি এসেছো? আমি আমি যেন বুকে বল পেলাম বাবা। ইনি ইনি কে? বুঝলাম এটাই শ্রীনিবাসের শ্বশুর মশাই। প্রশ্নটা আমাকে উদ্দেশ্য করে বলল দেখে আমি উত্তর দিলাম, আমার নাম তারানাথ চক্রবর্তী, আপনার জামাইয়ের বন্ধু। সম্মুখের বৃদ্ধ আমার পরিচয় পেয়ে উজ্জ্বল দৃষ্টিতে শ্রীনিবাসের দিকে চাইলেন। এবার শ্রীনিবাস বলল, বাবা, ইনি হলেন সেই ঠাকুর মশাই। মালতী এখানে এসে গল্প করেছে না ওনাকে নিয়ে? হ্যাঁ করেছি বই কি। আপনার গুণ ও আশ্চর্য ক্ষমতা, এইসবের কথা কম শুনিনি ঠাকুর মশাই। হে মা, ছি 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 ছি, আমি আপনার থেকে অনেকটাই ছোট, আপনার সন্তান সম। আমাকে আপনি নাম ধরেই ডাকতে পারেন। সে হবে বাবা, তবে আমার বিশ্বাস তুমি যখন এসে পড়েছো তখন নিশ্চয়ই এবার আমার বিশুটার একটা গতি হবে। হ্যাঁ, ওর মা থাকলে হয়তো আমি একটু বল পেতাম মনে। আমি একা আর পেরে উঠছি না বাবা, গায়ের লোকজন আমাদের এড়িয়ে চলে। বিশু বিশু পাগল হয়ে গেছে ভেবে আমাদের সাথে গায়ের মানুষ। আহা বাবা, আপনি ভেঙে পড়লে চলবে কি করে? তাছাড়া ঠাকুর মশাই তো এই কারণে নিয়ে এসেছি এখানে। আপনি একটু শক্ত হন দেখি এবার। রান্না বান্না, আপনাদের খাওয়া দাওয়া, এইসবের কি ব্যবস্থা হচ্ছে এখন? হ্যাঁ, ওই আমার এক পাতানো বোন আছে রানীপুরে, ওই তো জানো প্রতিবেশীর কথা। সে সকালে সকালে এসে রান্না করে দিয়ে যায়। এভাবে আর কতদিন বলো তো দেখি বাবা। তার বাড়িতে অশান্তি চলছে তার ছেলেকে নিয়ে। সে বেটা পড়াশোনার নামে লবডঙ্কা, শুধু বাবা মায়ের থেকে টাকা নিয়ে নেয় আর বাজে নেশায় উড়িয়ে বেড়ায়। রোজ রাতে তার বাড়িতে অশান্তি হয়, তবুও দাদা বলে ডাকে আমায়, খুব শ্রদ্ধা করে, তাই এসে এসে রেঁধে বেড়ে যায়। আজকেও আসবে আর কয়েক ঘন্টা বাদেই হয়তো। আচ্ছা, সেই নিয়ে চিন্তা নেই। এবার একটু শালাবাবুর সঙ্গে দেখা করা যাক। কোন ঘরে রয়েছে সে? ওই তো ওই মাঝের ঘরেই আছে, আমি ওর সাথেই থাকি এখন। এসো বাবা এসো। এই বিশু, বিশু রে, এই বাবা, এই দেখ জামাই দাদা এসেছে। উঠ রে, সকাল হয়েছে বাবা, ওঠ। এসো এসো, এদিকে। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলাম একটি বছর 24 কি 25-এর যুবক সুদর্শন ছেলে ঘুম জড়ানো চোখে আমাদের দিকে চেয়ে রয়েছে। খুব স্বাভাবিক কণ্ঠেই শ্রীনিবাসকে উদ্দেশ্য করে বলল, আরে জামাই দাদা, কেমন আছেন আপনি? কতদিন পরে এলেন বলুন তো? অনেকদিন বাদেই এলাম, কারণ তুমি টেনে আনলে এখানে। কে হে বিশু, বিয়ে করা নিয়ে এত বাদ বিচার কিসের? অন্য কাউকে মনে ধরেছে নাকি? জামাইবাবুর স্বাভাবিক রসিকতায় বিশুর চেহারার অভিব্যক্তিতে প্রতিক্রিয়া হলো বিপরীত। সে ভ্রুকুটি করে জিভ কেটে বলল, ছি ছি, এ কি বলছেন জামাই দাদা? আপনিও শেষে সমস্ত লজ্জা ত্যাগ করলেন? আপনি জানেন না আমার বিয়ে হয়ে গেছে? ছোটরামপুরে আমার শ্বশুর বাড়ি। শ্রীনিবাস বিস্মিত হয়ে আমার দিকে চাইল। আমি খানিকটা বিছানার কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, তোমার বিয়ে কোথায় হয়েছে বিশু? কে তোমার স্ত্রী? একটু খুলে বলো তো আমায়। সে আমায় তীক্ষ্ণ দৃষ্টিতে খানিক জরিপ করে বলল, আপনি বিশ্বাস করবেন আমার কথা, নাকি নাকি বাকিদের মতন আপনিও আমায় পাগল মনে করবেন? আমি বিশ্বাস করব অবশ্যই, যদি তুমি প্রমাণ করতে পারো সেই কথা। আগে আমার প্রশ্নের উত্তর দাও। বিশুর চোখে মুখে একটা উৎসাহের ছাপ ফুটে উঠল। সে উৎসুক হয়ে বলল, আমার বিয়ে হয়েছে ছোটরামপুর গ্রামে, এই ঝাড়খণ্ডেরই সীমানায়। স্ত্রীর নাম মুখে আনতে নেই, তাই আর বলবো না। তবে আমায় সেখানে নিয়ে গেলে
আমি তাদের বাড়িতে আপনাকে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, ওই করি আর কি। গ্রামের সকলের সামনে নিজেরও আমার মুখ পুড়িয়েছিস, এখন অন্য দেশে অন্য মানুষের বাড়িতে গিয়ে মারধর খেয়ে আয়। এটা ছাড়া তুই ক্ষান্ত হবি না, তাই না বিশু? একটু শান্ত হন আপনি, আমি দেখছি বিষয়টা। আচ্ছা বিশু, তোমার স্ত্রীর কাছে তোমার যেতে ইচ্ছে করে না? সে আর বলতে, তবে আমার না ভয় হয়। আমি ঠিক চীনে যেতে পারবো কিনা তার কাছে, ঠিক যেন মনে পড়ে না রাস্তাটা। মাঝে মাঝে ঝাপসা মনে পড়ে, কিন্তু মনে রাখতে পারি না। বেশ, আমি দেখছি বিশু, আমি তোমার জন্য কি করতে পারি। তুমি চিন্তা করো না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তার পরিণতি পর্যন্ত আমি তোমায় নিয়ে যাব। অপরাধ নিও না বাবা, তুমি কি ওর মতন জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছো নাকি? কি বলছো এগুলো? চলুন বাইরে চলুন। চলো শ্রীনিবাস, বিশু একটু বিশ্রাম নিক। আমি ততক্ষণে বুঝে গেছি বিশুর সঙ্গে কি হয়েছে আসলে। এমন লক্ষণ চেনার উপায় আমার জীবনের প্রথম গুরু দুর্গাশঙ্কর ঠাকুর শিখিয়ে দিয়েছিলেন। বাইরে এসে দাওয়ায় বসলাম তিনজন। শ্রীনিবাস বলল, ঠাকুরমশাই, আমার শ্বশুরমশাই তো ভুল বলেননি। শ্যালক যে পুরোপুরি পাগল হয়ে গেছে, কি আবল তবল বলছে দেখুন দেখি। আমি শ্রীনিবাসের কাঁধে হাত রেখে বললাম, শ্রীনিবাস, তোমার শ্যালক জাতিস্বর, তার পূর্বজন্মের কথা মনে পড়ছে এখন। শ্রীনিবাস এবং তার শ্বশুর আমার দিকে বিস্ফারিত দৃষ্টিতে চাইল। বলল, এও কি হয় ঠাকুরমশাই? কি বলছেন আপনি? তাছাড়া এত বড় বুদ্ধি সম্পন্ন ছেলে এমন বলছে? কোনো মানুষের পুনর্জন্ম হলে অথবা সে জাতিস্বর হলে তার পূর্বজন্মের কথা যে একেবারে বাল্য বয়স থেকেই মনে পড়বে তার কোনো কারণ নেই। যে কোনো সময় যে কোনো বয়সে তার পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে যেতে পারে। তাহলে এখন উপায় কি ঠাকুরমশাই? ওকে সুস্থ করা যায় কি করে? বিশুকে এভাবেই ছেড়ে দিলে একটা সময় পরে সে ঠিক হয়ে যাবে, তবে সেটা কত বছর বয়সে গিয়ে ঠিক হবে তা বলে দেওয়া সম্ভব নয়। আর যদি এখনই এর একটা সমাধান আমাদের বের করতে হয় তবে জানতে হবে অথবা খোঁজ খবর নিতে হবে ওকে নিয়ে ছোট রামপুর। তবে সেটা কি ঠিক হবে ঠাকুরমশাই? কারণ হঠাৎ করে কোনো অপরিচিত মানুষ বা পরিবারের সম্মুখে গিয়ে যদি এমন দাবি করা হয় তাহলে তো অপমানের আর শেষ থাকবে না। তোমার কথায় আমার বিশ্বাস হচ্ছে বাবা। আর এটাকে সত্যি মেনে নিয়ে আমাকে পরপারে চলে যেতে হবে। উনিও ছেড়ে চলে গেছেন আমায় একা ফেলে। আমায় একটা কর্তব্য দিয়ে গিয়েছিল, সেটা পূরণ করে যেতে পারবো না। কোন অভিশাপে যে এমন দিন এলো আমার কপালে। কেন তো কারোর কোনো ক্ষতি করিনি কোনোদিনও। তাহলে ঠাকুরমশাই, কিছু একটা করুন আপনি। এভাবে উনিও অসুস্থ হয়ে পড়লে সংসারটা পুরো ভেসে যাবে। আমারই ভুল হয়েছে, সঙ্গে করে মালতীকে নিয়ে এলেই ভালো করতাম। সেও জোর করছিল, ওদিকে আবার খোকা খোকির পড়াশোনার ক্ষতি হবে সে না থাকলে, সেই জন্য আমি নিয়ে এলাম না। আপনি কিছু একটা উপায় দেখুন ঠাকুরমশাই। দেখো শ্রীনিবাস, এটা তো তাবিজ কবজের ব্যাপার নয়। বিষয়টা নিয়ে আমাকে একটু ভাবতে দাও, আমায় একটু চিন্তা করার। কথা শেষ না করতেই একজন মধ্যবয়স্ক লোককে দেখলাম বাড়ির উঠোনে ঢুকতে। সে এগিয়ে আসতেই শ্রীনিবাসের শ্বশুর নিজেকে একটু সামলে নিয়ে বললেন, কিরে ঘনশ্যাম, আজ বোন এলো না কেন? বুঝলাম উনি সেই মহিলার কথাই আগন্তুককে জিজ্ঞেস করলেন যিনি এসে এ বাড়ির রান্না বান্না সামলায়। প্রশ্ন শুনে ঘনশ্যাম নামের ব্যক্তি নতমস্তকে জবাব দিলে, আগে পদ্মী পিসিমার বাড়িতে বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলতিছে তার ছেলে রমেশকে নিয়ে। আপনি তো জানেন নিশ্চয়ই কাকা। হ্যাঁ, তো কি হয়েছে? আগে রমেশ, হ্যাঁ, কাল মাঝরাতে ওই প্রেতশিলা পাহাড়ের গায়ের আম বাগানে গিয়ে গলায় দড়ি দিয়েছে কাকা। সে আর বেঁচে নেই। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ কাকা, এক গরুর গাড়ির গাড়োয়ান নাকি রাত্রে ওইদিকে আসার সময় দেখেছিল তাকে দৌড়ে ওই বাগানের দিকে যেতে। আমরা যখন ভোরবেলায় খোঁজাখুঁজি করছি তখন তার সাথে দেখা। সে ফিরছিল স্টেশনের দিকে গাড়ি নিয়ে।
সেই দাঁড়িয়ে আমাদের সবটা বলি। এই কথা শুনে আমার চোখের সামনে রাত্রের ঘটনাটি সাদা কালো বায়োস্কোপের মতো আকস্মাৎ ফুটে উঠল। শ্রীনিবাস আমার দিকে দুই চোখ বিস্ফারিত করে আবেগ ঘন অবস্থায় চেয়ে রইল। আমি মৃদু চোখের ইঙ্গিতে তাকে কাল রাতের ঘটনা জানানো থেকে বিরত করলাম, পাছে শ্বশুরালয়ে এই বিষয় নিয়ে কোনো নতুন অস্বস্তির না সৃষ্টি হয়। যদিও আমি কাল রাতেই অনুমান করেছিলাম যে ব্যক্তি গাড়ির সামনের থেকে দৌড়ে রাস্তা অতিক্রম করল সে কোনো বহির্জাগতিক জীব নয়। মনটা খারাপ হয়ে এলো আমার। চোখের সামনে একটা জলজ্যান্ত ছেলে মৃত্যুর দিকে অগ্রসর হলো, কিন্তু সবটা দেখেও তাকে বাঁচাতে পারলাম না। হয়তো আমরা তার পিছু করলে নিয়তি এমন হতো না। এসব চিন্তার পাশাপাশি মন একইভাবে দৃঢ় প্রতিজ্ঞ হলো বিশুর বিষয়টায়। সেও তো একজন যুবক মাত্র, তার পরিণতিও যাতে এমন কিছু না হয় সে বিষয়ে শতভাগ নিশ্চিন্ত না হয়ে আমি এই তালদিঘি ছাড়ব না। শ্রীনিবাসের শ্বশুর মাথা চাপড়ে বললেন, হায় রে নিয়তি, হায় রে কপাল, আমার বোনটার কপালে একটু সুখ সইল না। কি হয়েছিল এমন কাল রাতে তাদের বাড়িতে? আচ্ছা আচ্ছা তুই চল, আমায় নিয়ে চল ওর বাড়িতে। আমার হাত পা সমস্ত কাঁপছে এখন। বাবা শোনো, তোমরা একটু থাকো বাড়িতে। হ্যাঁ, আমি এখন একটু পদ্মির কাছে না গেলে নয়, বুঝতে পারলে? হ্যাঁ থাকো। হ্যাঁ, আপনি যান বাবা, আমি এদিকে আছি, যান আপনি। গায়ে চাদর পেঁচিয়ে শ্রীনিবাসের শ্বশুর বেরিয়ে গেল ঘনশ্যামের সাথে। আমরা দুজনেই নির্বাক হয়ে বসে রইলুম কিছুক্ষণ। নীরবতা ভাঙল শ্রীনিবাস। এসব অলক্ষণে ঘটনা চলেছে বলুন তো ঠাকুর মশাই, এই যে আমার কিছুই মাথায় আসছে না। ওটা যে একটা মানুষ ছিল ওই মাঝরাতে অমন পরিবেশে, তা সেটা মেনে নিতে আপত্তি তো থাকবেই। উফ, আমার কিছুই মাথায় ধরছে না। এদিকে আপনাকেও ক্ষুধার্ত রেখেছি, আমারও এত পথ পাড়ি দিয়ে খিদে পেয়েছে। আপনি বিশ্রাম করুন ঠাকুর মশাই, আমি একটু যাই, খাবার ব্যবস্থা করি। সৌজন্যে বাধা লাগলেও শ্রীনিবাসকে আটকালাম না, কারণ আমাকে একা থেকে কিছু একটা সমাধান বের করবার ছিল। কিন্তু সমাধান কি হতে পারে সে চিন্তাই আমাকে দিয়ে পুরো দিনটাই ফুরিয়ে নিয়ে গেল। নিতাই বাবু অর্থাৎ শ্রীনিবাসের শ্বশুর শুকনো মুখে ফিরে এলো সন্ধ্যার খানিক আগে। একেবারে দাহ কার্য সেরে সে ফিরেছে। ওদিকে শ্রীনিবাস ডালে চালে ফুটিয়ে হাঁসের ডিম ভেজে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে ওই অবস্থাতেও। সাম্প্রতিক দুর্ঘটনা ও বিশুর ব্যাপার মিশ্রিত নানা কথাবার্তার পর হঠাৎ একটা আলো দেখতে পেলাম শ্রীনিবাসের একটা মন্তব্যে। সে বলল, যদি এমন কোনো মাধ্যম থাকতো যার মাধ্যমে আমার শ্যালকের পূর্বজন্মের স্ত্রীর খোঁজ পাওয়া যেত, তাহলে হয়তো কিছু একটা। কি বললে শ্রীনিবাস? মাধ্যম? হ্যাঁ, মাধ্যম পাওয়া গেলে জানা যাবে অবশ্যই। আমার তৎক্ষণাৎ মাথায় এলো আমার ছোট কাকার মেয়ে বিরাজের কথা। ওর থেকে ভালো মাধ্যম আর কেউ হতে পারে না, এটা আমার বিশ্বাস ছিল সারা জীবনই, এবং এখনো তাই মানি আমি। তার ক্ষমতা ছিল অশরীরী প্রত্যক্ষ করার এবং আসন্ন সম্ভাব্য বিপদ ও সুসংবাদ আগের থেকে জেনে যাওয়ার একটা অপার্থিব ক্ষমতাও তার মধ্যে ছিল। বিরাজ কোনো স্বাভাবিক মেয়ে মানুষ নয়, তা মানতে বাধ্য হয়েছিল আমার বাড়ির সকলে। অগত্যা আর দেরি না করে বললাম, শ্রীনিবাস, কাল সকালেই আমরা বিশুকে নিয়ে বেরিয়ে পড়ব বীরভূমের উদ্দেশ্যে। সেখানে আমার বোনের শ্বশুর বাড়ি। ও আশা করি আমাদের সাহায্য করতে পারবে। আপনার বোন আমাদের কিভাবে? সে কথা তোমায় এখন বলে বোঝানো যাবে না। কেবল এটুকু জানিয়ে রাখি, এর পরের থেকে ভালো মন্দ যাই হোক না কেন সেই কথা বাইরের কারোর সাথে আলোচনা করবে না। কারণ আমি চাই না আমার ব্যাপার ছাড়া আমার সঙ্গে পরিচিত আর অন্য কারোর ব্যাপার সুফল আসুক বা সুরাহা না মিলুক সেটা আমার সঙ্গে জড়িয়ে পড়ুক।
আর নিতাই দাদা বাবু, আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। আমি থাকতে বিশুর কোনো ক্ষতি হতে দেব না। ওকে নিয়ে দুশ্চিন্তা করবেন না একদম। চেষ্টা করব কাজ সমাধান করেই ফিরতে, যদি মা তারার ইচ্ছে। কেউ আর আমার সিদ্ধান্তের উপরে রাগ কাটল না। সকলেই তখন হাল ছেড়ে দিয়েছে বিশুর ব্যাপারে। আমি মনে মনে পরিকল্পনা করলাম কিভাবে কি করে ব্যাপারটা বোঝাবো বিরাজের বাড়িতে গিয়ে। যদিও বিরাজের বরকে তাদের বিয়ের দিন রাতেই সমস্তটা জানানো হয়েছিল। সেই রাতের ঘটনা তো তোমাদের আগেই বলেছি। আমার দেওয়া কবচ বিরাজ খুলে রাখার কারণে কি ঘটনাই না সে রাতে ঘটেছিল। যাই হোক, পরদিন সকালবেলায় বেরিয়ে পড়লাম বিশুকে সঙ্গে নিয়ে, আমি এবং শ্রীনিবাস। তাকে এটাই জানানো হলো যে আমরা যাচ্ছি তার স্ত্রীর কাছে তাকে নিয়ে। ফলে সেও আর কোনো রকম উচ্চবাচ্য করল না। হাওড়াগামী প্যাসেঞ্জার ট্রেন ধরে যখন বোলপুর স্টেশনে এসে নামলাম, তখন বোধহয় রাত 11টা কি ওরকম সময়ের আশেপাশে কিছু হবে। বিরাজের বিয়ে হয়েছে সুরুল গ্রামে, এতটুকুই জানতাম। আমাদের জামাইয়ের নাম ছিল রঞ্জন মুখার্জি, স্কুল মাস্টারির চাকরি করে। ফলে পরিচয় দিতেই আমাদের ঘোড়ার গাড়ির চালক একেবারেই চিনে ফেলল। অত রাতে ও বাড়িতে যাচ্ছি, মনের ভেতরটা কেমন যে অপ্রস্তুত করছিল কি করে বোঝাবো তোমাদের। বহু মানুষের বাড়িতে রাত বিরেতে আশ্রয় নেওয়া অভ্যাস আছে, তবে নিজের আত্মীয়ের বাড়িতে অমন সময়, তার উপর আবার এসেছিও প্রথমবার, এবং সঙ্গে করে একটি অযাচিত আবদান নিয়ে। বিষয়টা বাকিদের কাছে যতটা না বিশ্লেষিত, তার থেকেও তখন খারাপ আমার অবস্থা। ঘোড়ার গাড়ি নির্দিষ্ট বাড়ির সামনে এসে থামতেই হ্যারিকেন নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো একজন। একবারের জন্য ভাবলাম আমার আসার সংবাদটা বিরাজ কি আগের থেকেই আঁচ করতে পেরেছে নাকি। পরক্ষণেই তার স্বামী অর্থাৎ আমার বোনাইয়ের সঙ্গে চোখাচোখি হতেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। কই গো বিরাজ, দেখো কে এসেছে। আরে তোমার দাদা এসেছে গো, রামজয়পুর থেকে। বিরাজ এঁঠো হাতে বেরিয়ে এলো বাইরে। বহুদিন পরে আমায় দেখে তার আনন্দ আর ধরে না, যদিও তা খুবই স্বাভাবিক। বাড়ির লোকজনের সঙ্গে কোনো রকম সম্পর্ক আর রাখিনি কলকাতায় চলে আসার পরে। সেখানে হঠাৎ এমন অপ্রত্যাশিত আগমন বিরাজের কাছেও আকাশের চাঁদ পাওয়ার সমতুল্য হয়ে উঠল। আমার চিন্তা ছিল বিশুকে নিয়ে। আমি বলবার আগেই পাছে সে না কোনো অসঙ্গত প্রশ্ন করে বসে। আপ্যায়নের কোনো প্রকার ত্রুটি রাখল না দুজনেই। আমি শ্রীনিবাস ও তার শ্যালকের পরিচয় দেওয়াতেও তাদের সঙ্গে আমার কি পরিচয় বা কেন এসেছে আমার সঙ্গে, এই জাতীয় কোনো প্রকার প্রশ্ন উঠল না। রঞ্জন মুখার্জি মানে বিরাজের স্বামীর কোনো তুলনা হয় না, বুঝলে। সে এক অন্যরকম প্রাণ খোলা মানুষ। তবে বাড়িতে তারা দুজন বাদে আর কাউকেই দেখতে পারছি না দেখে আমি প্রশ্ন করেছিলাম সে ব্যাপারে। বিরাজ তালপাতার পাখা দিয়ে আমাদের হাওয়া করতে করতে বলল, আমার তো শ্বশুর শাশুড়ি গেছে তীর্থে, এই তো তোমরা আসার ঘন্টা দুয়েক আগে। এখান থেকে প্রথমে যাবে পাটনায় আমার ননদের বাড়ি, সেখানে 2 দিন থাকবে, তারপর নন্দা জামাই আর ননদের সাথে চলে যাবে বেড়াতে। আগে এর জন্যই তো আমি ঘোড়ার গাড়ি আসা মাত্রই খেতে খেতে বেরিয়ে এলাম। ভাবলাম মা ওরা বোধহয় ট্রেন পায়নি, তাই ফিরে এলো। ভালো হলো এই কারণে আমাদেরই। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে এসব ব্যাপারে আলোচনা করাটা মুশকিল হতে পারত। বিরাজ ব্যস্ত হয়ে আমাদের শয্যার ব্যবস্থা করতে যাচ্ছে দেখে আমি বললাম, বিরাজ, তোর কাছে একটা আর্জি নিয়ে এসেছি আমি। এই সময় শ্রীনিবাসের শ্যালক অর্থাৎ বিশুর জন্য তোকে একটা উপকার করতে হবে। ওর বাবা খুবই মর্মাহত অবস্থায় রয়েছে। ছেলেটির কোনো একটা গতি না করলে চলছেই না। তুই আর রঞ্জন, তুমিও একটু বাইরে চলো আমার সঙ্গে। তোমাদের সঙ্গে বিশেষ কিছু কথা আছে আমার। ওরাও কৌতূহলী হয়ে আমার সঙ্গে বাইরে এলো। শ্রীনিবাস রইল বিশুর কাছে। বাইরে বারান্দার এক কোণে খাটিয়ার ওপরে বসে ওদেরকে সবটা বললাম বিশুর ব্যাপারে। সব শুনে বিরাজ বলল, দাদা,
আমরা এখানে কি সাহায্য করতে পারি ঠিক বুঝলাম না। মানে ছেলেটির অবস্থা শুনে সত্যি মনটা খারাপ লাগছে, কিন্তু আমি বা উনি। সাহায্যটা তোকে করতে হবে বিরাজ। আমি চাই তুই বিশুকে সামনে রেখে তার পূর্বজন্মের সহধর্মিনীর ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা কর। তোর ক্ষমতার উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। তোর থেকে ভালো এবং সূক্ষ্ম মাধ্যম আমি আমার সাধন জীবনে দেখিনি। তাছাড়া এই ক্ষমতা তোর জন্মগত। কোন ক্ষমতার কথা বলছিস দাদা? আমার বিয়ে হয়ে যাওয়ার পরের থেকে তো তেমনভাবে আমি আর কিছু উপলব্ধি করিনি। আগে যা হয়েছে তার স্মৃতিও প্রায় মুছে গেছে মনের থেকে। কেবল আমার সন্তান না হওয়াটাই বারংবার আমার এই ক্ষমতাকে দায়ী করে এসেছে। জানি না কি ভুল করেছিলাম। রাহা কাকিমা হয়তো চায়নি যে আমি তার সঙ্গে দেখা করাটা বন্ধ করে দিই। কেবলমাত্র তার অজাত সন্তানের আত্মার শান্তি কামনা করাটাই তার ফিরে আসার উদ্দেশ্য ছিল না। সবকিছুর সঙ্গেই সবকিছুর যোগাযোগ থাকে বিরাজ, কথাটা ঠিক বলেছিস। তবে ঈশ্বরের উপরে আস্থা রাখলে আশা করি একদিন ঈশ্বর ঠিক মিলিয়ে দেবেন গন্তব্য। তুই যে ক্ষমতা পেয়েছিস তা যেমন তোর কাছে শাস্তির কারণ, ঠিক তেমনি অজস্র মানুষের জীবন প্রত্যাবর্তনের পথ খুলে দেবে। মনে নেই আমার বাবা, তোর বাবা, এই মানুষগুলোর কত আসন্ন বিপদ থেকে তুই উদ্ধার করেছিলি? বিশুকে বাঁচানোর এই একটা পথই আমার কাছে খোলা আছে, তাই এখানে ছুটে এসেছি। ওর বাবার অবস্থা একেবারেই ভালো নয়। পরিবারের দুটি মানুষই শেষ হয়ে যাবে এখান থেকে যদি আমরা সরে যাই। একটা চেষ্টা করে দেখা যায় না বিরাজ? বিরাজের স্বামীর উদার মনের কথা তো তোমাদের আগেই বললাম। বিরাজ ইতস্তত করছে দেখে সে বলল, তুমি দাদার কথা অনুযায়ী একবার চেষ্টা করো বিরাজ। আমি জানি না সেসব গভীর আধ্যাত্মিক বা অলৌকিক ক্ষমতার কথা। হ্যাঁ, তবে এইটুকু জানি, যদি তোমার কারণে কেউ উপকৃত হয় তবে সে মহাপুণ্যের কাজ। তুমি অমত করো না, বুঝলে? বিরাজ স্তম্ভিত হয়ে আমার দিকে চাইল। আমি বললাম, আমার দেওয়া কবচটা খুলে ফেলতে হবে বিরাজ, নইলে এমন বহির্জাগতিক শক্তিকে নিজের মধ্যে ধারণ করতে পারবি না তুই। ওটা তোকে তোর সর্বক্ষমতার থেকে আড়াল করে রেখেছে, তাই তুই এতদিন তেমন কিছু আর অনুভব করতে পারিসনি। বিষয়টা ফেলে রাখা ঠিক হবে না বিরাজ। যদি তুই তৈরি থাকিস তাহলে আজ রাতেই আমরা বসতে পারি মৌন সাধনায়। আমি তৈরি দাদা। বিরাজের চোখে একটা দৃঢ় সংকল্পের আভাস পেলাম আমি। এক ফোঁটা সময় নষ্ট না করে বিশুকে নিয়ে এলাম বাইরে। শ্রীনিবাস এলো আমার পেছন পেছন। জামাই রঞ্জন ও শ্রীনিবাস আমার চোখের ইশারায় বারান্দা থেকে নেমে গিয়ে উঠোনে দাঁড়ালো। বিশুকে খাটিয়াতে বসিয়ে বিরাজের কানে কানে মৌন সাধনার বীজ মন্ত্র দিলাম। কোথার থেকে সেই অযাচিত আশ্বাস এসেছিল জানি না, যে বিরাজ নিশ্চয়ই পারবে নিজেকে মাধ্যম বানিয়ে বিশুর পূর্বজন্মে পাড়ি দিতে। সে কবচটি খুলে আমার হাতে দিয়ে বলল, দাদা, তোর কথায় আজ প্রথমবার কিছু ভালো করবার চেষ্টা করছি আমার এই অভিশপ্ত ক্ষমতা দিয়ে। জানি না কতটা সক্ষম হব, তবে আমার এই জয়লাভের ইচ্ছেটা আরো প্রবল হয়ে উঠেছে আমার স্বামী নিঃস্বার্থ সমর্থন পেয়ে। তারপর বিশুর দিকে তাকিয়ে বলল, বিশু, তোমার স্ত্রীকে ফিরে পেতে চাও? ইতিমধ্যে বিরাজের দৈব লক্ষণ সম্পন্ন নেত্র যুগল জ্যোতি প্রভাবে উজ্জ্বল হয়ে উঠেছে। সে জ্যোতি যদিও আমি ছাড়া কেউ দেখতে পারবে না, কারণ সাদা চোখে তা দর্শনের ক্ষমতা থাকে না। বিশু সম্মোহিতের মতো ইতিবাচক মাথা নাড়ল। বিরাজ আবার বলল, আমার চোখের দিকে তাকিয়ে থাকো বিশু। এক দৃষ্টিতে মিনিট পাঁচেক বিশুর দিকে চেয়ে থাকার পর বিরাজ ধীরে ধীরে চোখ বুঝল। একই সঙ্গে বিশুর চোখের পাতা দুটিও বুঝে এলো। খানিকক্ষণ অপার্থিব নীরবতা, তারপর হঠাৎ বিরাজ আশ্চর্যজনকভাবে কাঁপতে শুরু করলো। সেই কম্পনের তীব্রতা এতটা বেড়ে উঠল, মুহূর্তের জন্য মনে হলো যেন আমাদের পায়ের তলার মাটি পর্যন্ত যেন চিনচিন করে কাঁপছে।
তার স্বামী ও শ্রীনিবাস বিস্মিত ও আতঙ্কিত হয়ে এগিয়ে আসতেই আমি হাতের ইশারায় তাদের থামিয়ে দিলাম। অনুমান করলাম এখন সে যা দেখতে পাচ্ছে সেই কার্যে বাধা পড়লে ব্যাপারটা অসফল হয়ে যেতে পারে। এমন সময় শুনতে পেলাম বিশু নিজের মনে বিড়বিড় করে কি একটা যেন বলছে। মল্লিকা, মল্লিকা। তীব্র আত্মশক্তি ও ক্ষমতার মিশ্রণে বিরাজের মস্তিষ্ক তখন কোন পর্যায়ে পৌঁছে গেছিল জানি না। বিশুর বিড়বিড়ানির শব্দের সঙ্গে সঙ্গেই বিরাজের শরীর ধীরে ধীরে নইয়ে পড়তে শুরু করলো সামনের দিকে। বড় মুহূর্তেই আচমকাই সমস্ত সজীব ক্ষমতা হারিয়ে বিরাজ এলিয়ে পড়ল খাটিয়ার উপর। জামাই দৌড়ে এসে ব্যাকুল হয়ে তাকে সোজা করে বসালো। বিরাজের সংজ্ঞা নেই। আমি হাতের নাড়ি পরীক্ষা করে দেখলাম সেটির স্পন্দন চঞ্চল হয়ে উঠেছে। আমি ব্যস্ত হয়ে বললাম, ওর চোখে মুখে জল দাও, মাথা ভিজিয়ে দাও ঠান্ডা জল দিয়ে। তাড়াতাড়ি করো শ্রীনিবাস, জামাই। শ্রীনিবাস ও জামাই রঞ্জন মিলে অক্লান্ত শুশ্রূষার চেষ্টা করার পর তার জ্ঞান ফেরাতে সফল হলো। নিজের জীবন সঙ্গিনীকে কতটা মিশিয়ে ফেলেছে নিজেরই অঙ্গাঙ্গনে তা রঞ্জনের চেহারা ও ভিজে আসা নেত্র যুগল দেখে বুঝতে অসুবিধা হয় না। কেবল সম্মুখে বয়োজ্যেষ্ঠ মানুষের উপস্থিতির কারণেই সে সংজ্ঞা ফিরে পাওয়া স্ত্রীকে নিজ হৃদয় অঙ্গনে আলিঙ্গনের ক্রিয়া থেকে বিরত রইল। বিরাজ আমার দিকে চাইল। তার ঠোঁটের কোণায় মৃদু হাসির আভা, দুই চোখ রক্তবর্ণ। সে বলল, দাদা, আমার তোর সঙ্গে কিছু কথা আছে আলাদাভাবে। বেশ, তাহলে বাকিরা যদি একটু ঘরের ভেতরে চলে যান তবে আমরা। বলে চোখ চেপে শ্রীনিবাস ও রঞ্জনকে বুঝিয়ে দিলাম বিশুকে নিয়ে ভেতরে যেতে। রঞ্জন ঘরের ভেতরে প্রবেশ করার আগেও প্রায় বার তিনেক ঘুরে ঘুরে বিরাজকে দেখে নিল। কি আশ্চর্য এই স্বামী স্ত্রীর বন্ধন! যে মানুষ দুটি একসময় সম্পূর্ণ অপরিচিত ছিল তাদের মধ্যে কিছু মন্ত্রের বন্ধন পড়ে যেতেই একে অপরের ছায়ায় রূপান্তরিত হয়। ভাবতে পারছ মন্ত্রের কি অপার্থিব ক্ষমতা। সকলে ঘরে চলে যাওয়ার পর বিরাজ আমায় বলল, দাদা, আমি যা দেখলাম তা এতটাই ভয়াবহ এবং অপার্থিব যা এখনো মেনে নিতে পারছি না। রাঙা কাকা ফিরে এসেছে আবার। আমার পায়ের তলায় মাটি সরে যাওয়ার জোগাড় এই কথা শুনে বিস্মিত হয়ে বললাম, এই তুই কি বলছিস বিরাজ? ঠিকই বলছি দাদা। দেখতে পেলাম একটি জ্বলন্ত চিতার সামনে রাঙা কাকা দাঁড়িয়ে আছে। সম্মুখে একটা ডোম, লম্বা বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চিতার ওপরে শুয়ে থাকা মৃতদেহটির বেঁকে যাওয়া শরীর অগ্নিদাবহের মধ্যে ঠেলে দেওয়ার কাজে নিযুক্ত। পরক্ষণে ওই একই স্থানে দেখতে পেলাম একটা অপরিচিত মেয়ে বসে আছে। সেখানে শ্মশানের চিহ্ন মাত্রও নেই। মেয়েটি উদাস মুখে চেয়ে আছে আকাশের দিকে। পাশে একটা ছোট্ট মাটির বাড়ি। সেই মাটির বাড়ির দাওয়ায় বসে নারকেলে কাঠি চাড়াচ্ছে এক বয়স্ক মহিলা। তোকে কি বলবো দাদা, একটা নয় অনেকগুলো কাহিনী যেন ছিঁড়ে ছিঁড়ে একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা করছে। ওই রুক্ষ প্রেক্ষাপটে যেখানে মেয়েটি বসেছিল সেখানেই আবার পুনরায় শ্মশানের প্রতিচ্ছবি ফুটে উঠল। দেখলাম জনশূন্য শ্মশানে রাঙা কাকা পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে। তার চুল, দাড়ি, শারীরিক অবস্থা দেখলে মনে হয় যে কোনো সময় মারা যাবে। হঠাৎ এমন সময় কয়েকটা ক্ষুধার্ত শিয়াল দেখতে পেলাম। তারপর তারপর চোখের সামনেটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। আবার আবার বিদ্যুৎ ঝলকানির মতো একটা আলোর রেখা ফুটে উঠল। দেখলাম রাঙা কাকার ডান কাঁধে একটা মর্মান্তিক কামড় বসিয়ে রেখেছে একটা বিশ্রী নেকড়ের মতো শেয়াল। ব্যাস, তারপরে সব অন্ধকার। কিছুক্ষণ অনেক খোঁজার চেষ্টা করলাম এই চিত্রগুলো, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। তারপরেই দেখলাম গয়ার তালদিঘি গ্রামে একটি সাধারণ গৃহস্থ বাড়ির ঘটনা। বাড়িতে খুশির আমেজ। গৃহকর্ত্রীর কোল করে এলো একটি পুত্র সন্তান, কিন্তু জন্মের সময় সেটি একটা ত্রুটি নিয়ে পৃথিবীতে এলো। সে
সেটা হলো শরীরে যৌতুকের দাগের মতো ডান কাঁধে কয়েকটি কালচে দাগ। দেখলে মনে হয় দাগটি কোনো প্রাণীর কামড়ের। অর্থাৎ অর্থাৎ বিশু? এর জন্য কি সে নিজেকে বিবাহিত বলে পরিচয় দিচ্ছে, না অন্য কোনো বিষয়? তাছাড়া আমি যে তাদের নামে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে এসেছিলাম। দাদা, তোর কি মনে হয় এই পৃথিবীতে যারাই জাতিস্বর হয়ে জন্ম নেয় তারা গত জন্মে কি সকলেই অপরঘাতে মারা গেছিল অথবা পিণ্ডদান হয়নি? না, ঠিক তা মনে হয় না। মনের টান ও প্রকৃত ভালোবাসার ক্ষমতায় ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে পুণ্যাত্মা নিয়ে তারা আবার ফিরে আসে ধরাধামে। তাহলে তুই একবার মনে করে দেখ, রাঙা কাকিমা মারা যাওয়ার পর রাঙা কাকা যখন আমাদের বাড়িতে এলো তখন থেকে কেমন পাগলের মতো হয়ে গেছিল। কারোর সাথে সেভাবে কথা বলতো না, হঠাৎ একদিন বাড়ির থেকে নিরুদ্দেশ হয়ে গেল। তারপর তুই হাতে করে তাদের নামে পিণ্ডও দিয়ে আসলি। সেভাবেই আবারও তোরই কাছে এসে জুটল শ্রীনিবাস নামের মক্কেল, আর তার হাত ধরে তুই আবার বিশুর কাছে পৌঁছালি। একই সাথে নিয়তির অমোঘ ফেরে কোনো না কোনোভাবে আমিও জড়িয়ে পড়লাম। তার মানে রাঙা কাকিমাও কি? বিশুর মুখে কি নাম শুনেছিস? কিছু বুঝতে পেরেছিস? আমি একটি অপরিচিত মেয়েকে দেখেছি ওই জায়গাতে, যে জায়গাতে শ্মশানের দৃষ্টান্ত দেখেছি। নাম একটা শুনেছি। সে মল্লিকা নামটা বারবার নিচ্ছিল। এমনকি ছোটরামপুর জায়গাটার নামও তার মুখে শুনেছে অনেকবার। সে বলেছে ছোটরামপুরে নাকি তার বিয়ে হয়েছে। ছোটরামপুর তো ঝাড়খণ্ডে, ওখানেই তো রাঙা কাকার শ্বশুর বাড়ি। তুই বিশুকে নিয়ে একবার চলে যা ওখানে, ওখানে ওদের শেষ কর্মের কাজ হয়েছিল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে খানিকক্ষণ আমার বোনের দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, কবচটা এবার পড়ে নেব। বিরাজ আমায় অবাক করে বলল, দাদা, আমার মনে হয় না এই কবজের আমার কোনো প্রয়োজন আছে। আমার বিশ্বাস আমরা সমাধানের খুব কাছে দাঁড়িয়ে আছি। বলে সে মৃদু স্বস্তির হাসি হাসল। আমি বারান্দার থেকে উঠে ঘরে এলাম। বিশুকে প্রশ্ন করলাম, তোমার ডান কাঁধের কাছে কোনো দাগ আছে বিশু? বিশু ধীরে ধীরে মাথা তুলে উত্তর দিল যে সত্যিই তার কাঁধে একটা কামড়ানোর মতো দাগ আছে, যেটিকে সে ছোটবেলা থেকে যৌতুকের দাগ নামে চেনে। শ্রীনিবাস অবাক হয়ে বললে, কেন বলুন তো ঠাকুর মশাই? আমাদের ছোট রামপুর যেতে হবে শ্রীনিবাস, বিশুকে সঙ্গে নিয়ে। তার মানে ঠাকুর মশাই, ও যা বলছিল সেটা ঠিক? মানে তার সত্যিই কোনো ব্যাখ্যা আছে? বাকিটা তোমায় পরে বলবো। এখানে আর অপেক্ষা করা ঠিক হবে না। ভোরের প্রথম ট্রেনেই আমরা বেরিয়ে যাব ছোটরামপুরের উদ্দেশ্যে। গয়ার তালদিঘি সেখান থেকে বেশি দূরে নয়। শ্রীনিবাস আর কোনো প্রশ্ন করল না আমায়। এমনকি রঞ্জন পর্যন্ত সাময়িক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যে বিশুর সামনে কোনো কৌতূহলের উদ্রেক করল না। সেই রাতটা কোনো মতে কাটিয়ে পরদিন ভোরের ট্রেনে আমরা বেরিয়ে পড়লাম বাংলা ও বিহারের সীমান্তের সেই ছোট শহর মতো জায়গার উদ্দেশ্যে, যার নাম ছোটরামপুর। স্টেশনে নেমে রিক্সা পাওয়া গেল। রিক্সাওয়ালাকে বললাম, এখানকার শ্মশানে যেতে চাই, আপনি নিয়ে যেতে পারেন? কোন শ্মশানে বাবু? এখানে তো দুটি শ্মশান, একটা নতুন শ্মশান আর একটা গুপিতলা শ্মশান। গুপিতলা শ্মশান? উত্তরটি দিল বিশু। তার দিকে তাকিয়ে দেখলাম ওর চেহারায় একটা আকস্মিক পরিবর্তন হয়েছে, যেন চেপে রাখা বহুদিনের আকাঙ্ক্ষা ও উত্তেজনা ধীরে ধীরে তার চামড়া ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। রিক্সাওয়ালা বললে, ওই শ্মশানে তো এখন আর দাহ হয় না বাবু। আশেপাশে গ্রাম বাড়িঘর হয়ে গিয়েছে। পাশের নদী শুকিয়ে যাওয়ার পর থেকে শ্মশান ঘাটে আর সব দেহ যায় না। সে তো বহু বছর আগের থেকেই। আচ্ছা, সে না হয় হোক, তুমি আমাদের সেখানেই নিয়ে চলো। অগত্যা রিক্সাওয়ালা আর কোনো প্রশ্ন না করে আমাদের নিয়ে চলল গুপিতলা শ্মশানের উদ্দেশ্যে। যেখানে আমাদের নামিয়ে দিয়ে রিক্সাটি চলে গেল,
সেই জায়গাটিকে একটি পরিত্যক্ত আগাছার জঙ্গল বললে ভুল হবে না। এদিক ওদিক দৃষ্টি ফেলতেই দেখলুম অদূরেই একটি গাছের গোড়ায় 1 বছর 15 কি 16 মেয়ে আকাশের দিকে উদাস দৃষ্টিতে চেয়ে বসে আছে। আমি যে চালাঘরটিতে এসে বসেছিলাম এখানেই বহু বছর আগে। সেই শ্মশান যাত্রীদের জন্য বরাদ্দ ঘরটি আর অক্ষত নেই। সেই ঘরেই রাঙা কাকার অতৃপ্ত আত্মার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। এই সেই জায়গা যেখানে রাঙা কাকা ও রাঙা কাকিমার সমস্ত স্মৃতি ভস্মে পরিণত হয়েছিল। বিশুর দৃষ্টি আকর্ষণ করেছে ওই অদূরের গাছের গোড়ায় বসে থাকা মেয়েটি আসা মাত্রই। সেও উঠে দাঁড়িয়েছে তাকে দেখে। অসম্ভব প্রাণ সুখের আনন্দ, তৃপ্তির অপার্থিব মঞ্জরি দুজনেরই চোখের কোণে জল করে উঠল। ধীরে ধীরে পরস্পরের কাছে এলো। দুজনের চোখের থেকেই চাপা দুঃখ, আনন্দ, কষ্ট, কৌতূহল, বিস্ময়, অজ্ঞতা মিশ্রিত অশ্রুকণা গড়িয়ে পড়ল ভূপৃষ্ঠে। কেটে গেছে প্রায় মাসখানেক। বাড়ি ফিরে এসে কাজে বাজে মন দিতে পারিনি বহুদিন। কি করে কিভাবে মেনে নেব বলতো? ধীরে ধীরে অদৃষ্টের এমন পরিহাসের গল্পটি মেনে নিতেও সময় লাগলো বিস্তর। তারপর একদিন শ্রীনিবাস এলো বাড়িতে। তাকে সবটা বললাম, রাঙা কাকিমার কাহিনী থেকে শুরু করে আবার রাঙা কাকিমারই ফিরে আসা পর্যন্ত। সে চোখের জল মুছতে মুছতে বাড়িতে ফিরেছিল সেদিন। ব্যাখ্যাহীন হয়ে গেলাম এর পরের একটি ঘটনায়। যেদিন বিরাজের চিঠি পেলাম আমার ঠিকানায়। সে লিখেছে, শ্রদ্ধেয় দাদা, আশা করি তুমিও তোমার পরিবার কুশলেই আছো। আমার ভাইপো ভাইজিকে আমার স্নেহ ভালোবাসা দিও এবং তুমি আর বৌঠান আমার প্রণাম নিও। এই সুসংবাদটা তোমাকে সবার আগে জানানোই শ্রেয় মনে করেছি, তাই এই চিঠি। দাদা, আমি সন্তান সম্ভবা। আমায় আশীর্বাদ করো যাতে আমার পরবর্তী জীবন বিনা বাধায় মসৃণভাবে কাটিয়ে উঠতে পারি। তোমার স্নেহের বোন বিরাজ। এই চিঠি আমায় যতটা আনন্দ দিল ঠিক ততটাই দিয়ে গেল কৌতূহল। বিশু ও মল্লিকা যে সত্যি রাঙা কাকা ও রাঙা কাকিমার জাতিস্বর হয়ে পুনরায় ফিরে এসেছে, এটা কি তারই আশীর্বাদ, নাকি সমস্তটাই কাকতালীয়? এবার আজকের কাগজের কথা তোমাদের কেন বললাম বলি। আজকের কাগজে একটি বিজ্ঞাপন বেরিয়েছে। দিল্লিতে এক যুবক জন্মেছে, এই আজ থেকে 10-15 বছর আগের কথা। সেই যুবকের এখন ধীরে ধীরে তার পূর্বজন্মের কথা মনে পড়তে শুরু করেছে। স্থানীয় লোকেরা তাকেও প্রথম পাগল বলে সম্বোধন করছিল। পরবর্তীতে তার মুখে বলা পূর্বজন্মের উত্তরসূরিদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তার বলা একটা কথা, এমনকি তার গ্রাম্য বর্ণনা থেকে শুরু করে দাদা ঠাকুরদার নাম, কোনোটাই সে ভুল বলছে না। এমনকি তার বিবাহিত স্ত্রীর নাম পর্যন্ত সে বলেছে। এ নিয়ে এক বিশাল চাঞ্চল্যকর বিজ্ঞাপন এসেছে আজকে। তোমরা বাড়ি গেলেই দেখতে